সামনের দিকে পা বাড়ায় আয়াস। আদিপ মাথা তুলে দেখে আয়াসকে সামনাসামনি দেখছে। ইনিমার বিয়ের সময় সে ছিল না, সে সুবাদে দেখাও হয়নি। আর সব সময় আয়াসকে টিভিতে দেখেছে, বাস্তবে এভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারেনি। নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছে না। এই ফাঁকে তাড়াতাড়ি পা ফেলে রান্নাঘরে যায় রুয়াত। আবিদ অপ্রত্যাশিত হেসে আয়াসের সাথে হাত মিলালো। আমি আবিদ, ইনিমার ফুফাতো ভাই। আয়াস হাসে। রুয়াদ গিয়ে মেহেরুবাকে ডেকে আনে। হান্নান মজুমদারও এসেছেন। সবাই প্রায় অবাক আয়াস হঠাৎ এসেছে বলে। এমনিও আসে না, সবার সাথে কথা বলেছে আয়াস। রুয়াতের ফুপিও এসেছেন আয়াসকে দেখতে। সবার মাঝে চুপটি করে দাঁড়িয়ে আছে রুয়াত, সবার সাথে কি ভালো ভালো কথা বলছে। আর সব বকা তাকেই দেওয়া হয়। মেহেরুবা নাস্তা দেয় আয়াসকে। মেহেরুবা বেশ খুশি আয়াস আসাতে। যখন ইনিমার সুবাদে তার সাথে পরিচয় তখন ভুলেও আসতো না। আজ এসে একদম সারপ্রাইজড করে দিয়েছে মেহেরুবাকে। হান্নান মজুমদার জোর করে আয়াসকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না। বাসায় যেতে হবে তার। সবার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছে। আজ ড্রাইভার বা গার্ড কাউকেই নিয়ে আসেনি। অপরপক্ষ থেকে যে কোনো রকম অ্যাটাক আসতেই পারে, তবে সব সময় না। আর সে যে এখন এখানে এসেছে কারো জানার কথাও না। যদিও কেউ জেনে যায় তখন সমস্যা হতে পারে। সবার থেকে বিদায় নিয়ে আয়াস বাসায় যাওয়ার জন্য উদ্যত হয়। একবার রুয়াতের দিকে তাকায়, রুয়াতও তার দিকে তাকিয়েছিল। নজর সরিয়ে আয়াস বের হয়ে পড়ে বাসা থেকে। আদিপ তার সাথে গিয়েছে। রুমে এসে শুয়ে পড়ে রুয়াত। তার ফুপাতো বোন তুলিও তার সাথে এসেছে। রুয়াতের পাশে শুয়ে পড়ে সে। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আওয়াজ ভাইয়া সাধারণ মানুষের সাথে কথা বলে না রুহাত আপু? রুয়াত পাশ ফিরে দেখে তুলি শুয়ে আছে তার সাথে। তুলির চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, সবার সাথেই কথা বলেন। ও, রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে যায় রুয়াত। অভ্যাস আছে তার, মাঝে মাঝে এমন করে সে। মেহেরুবা ডাকতে এসেছেন, রুয়াতের থেকে কোনো সাড়া না পেয়ে চলে যায়। এখন গলা ফাটিয়ে চিৎকার করলেও রুয়াত উঠবে না জানে। মেয়ের এরূপ কাণ্ডে বিরক্ত হয় প্রায় তিনি। সবসময় নিজের খাওয়া দাওয়া নিয়ে ছেলে খেলা করে, জিদ দেখিয়ে চলে যান তিনি। হুড়োহুড়ি করে সাত সকালে ঘুম থেকে ওঠে রুয়াত। আজ ভীষণ দেরি হয়ে গিয়েছে। এক প্রকার তাড়াতাড়ি নাস্তা খেয়ে রেডি হয়ে কলেজে এসেছে। হান্নান মজুমদার পৌঁছে দিয়েছেন রুয়াতকে। দুদিন পর তাদের বিদায়, তাই কলেজকে সাজানো হচ্ছে। রুয়াতের মনে হলো এই তো সেদিন কলেজে ভর্তি হলো, দুদিন পর বিদায় হয়ে যাবে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। ক্ষত শত স্মৃতি জড়িয়ে আছে কলেজের সাথে। রুয়াত কলেজের সাজানো দেখতে দেখতে ক্লাসরুমে ঢোকে। সারা ক্লাস চোখ বুলিয়েছে, নিমি কোথাও নেই। ক্লাসরুম থেকে বের হয়ে এসে দেখে নিমি আজ তার জায়গায় বসেছে। দূর থেকে নিমি তার চকচকে দাঁতগুলো দেখে হাসি দিয়েছে। রুয়া তো মুচকি হাসে। আবারও হাসি বন্ধ হয়ে যায় নিমির কর্মকাণ্ডে। মানা করার পর দৌড়ে আসছে। মেয়েটা আর বড়ই হলো না। নিমি বেশ একটা জমজমাট খবর নিয়ে এসেছে এখানে, কিন্তু কথাটা বলার আগেই ধমক দেয় রুয়াত। কতবার বলেছি আমায় দেখলে দৌড়ে আসবি না, দরকার হলে জোরে হেঁটে আসবি। কখনো যদি আবার দেখি দৌড়ে এসেছিস, আমি কিন্তু তোর সাথে কথা বলবো না। মন খারাপ হয় নিমির। সে কোনো কথা না বলেই আবারও উল্টো দিকে হাঁটা শুরু করেছে। রুয়াত বুঝেছে নিমি রাগ করেছে। নিমিকে জড়িয়ে ধরে বলে, আমি তোর ভালোর জন্য বলছি নিমি, রাগ করিস না। নিমি হেসে দেয়, সে একটু অভিনয় করেছে। রুয়াতের হাত চেপে ধরে বলে, আরে বাদ দে, আমি এত রাগ করতে পারি না, তোর সাথে তো একদমই না। আমি কি কখনো তোর সাথে রাগ করেছি নাকি? আচ্ছা জানিস এবার আমাদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কে আসবেন? দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে জানে না। নিমি বেশ আগ্রহ নিয়ে বলে, তোর হবু বর এমপি সাহেব থাকছেন এবার প্রধান অতিথি হিসেবে। সবসময় কিভাবে রুয়াতের সাথে সম্পর্কিত সব কিছুতে আয়াস চলে আসে, এটাই ভাবতে পারছে না সে। আগে তো এমন কখনো হয়নি। যখন থেকে তার জীবনের সাথে আয়াস নামটা জড়িয়েছে তখন থেকেই এমন হয়ে যাচ্ছে। একবার নিমির বলা কথাটাকে মিথ্যা মনে করেছে। একটু শিওর হওয়ার জন্য নিমির উদ্দেশ্যে বলে, তুই কিভাবে জানিস? কলেজে আসার পর শুনেছি আজ আমাদের হেড স্যার যাবেন ওনাকে দাওয়াত দিতে। যদি উনি দাওয়াত গ্রহণ করেন তাহলে তো উনিই থাকবেন এবার প্রধান অতিথি হিসেবে। এই নিয়ে আমাদের কলেজে ছাত্রলীগের ছেলেরা খুব মাতামাতি করছে।
ভ্রু কুচকে এলো রুয়াতের। ছাত্রলীগের ছেলেদের সাথে আয়াজের সম্পর্ক কি? আসবেন এমপি মাতামাতি করছে ছাত্রলীগের ছেলেরা। রাজনীতি বিষয়ক তার ধারণা খুবই কম। এই না যে আয়াজের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে এইরকম একটা জিনিসকেও মানিয়ে নেবে। কোনো কালেই এই রাজনীতি শব্দ বা এর অস্তিত্ব কিছুই পছন্দ ছিল না রুয়াতের। ছাত্রলীগের ছেলেরা কেন মাতামাতি করছে জানিস কিছু? রুয়াতের কাঁধে হাত দিয়ে দাঁড়ালো নিমি। তার এইসব বিষয়ে ধারণা খুব বেশি, যেহেতু তার মামাতো ভাইও রাজনীতিতে জড়িত। আরে এরকম পলিটিক্যাল লোকজন আসবে, তার সাথে ছাত্রলীগের ছেলেরা থাকবে না? এই যে ভোটের সময় তাদের সব কাজ ছাত্রলীগের ছেলেদের উপর থাকে, ওটা ওদের ব্যাপার। আমাদের এসব নিয়ে না কথা বললেও হবে। কিন্তু তোর হবু বর যে এখানে প্রধান অতিথি হিসেবে আসবে, তোর অনুভূতি কেমন? নিমির কথায় ফিক করে হেসে দেয় রুয়াত। অনুভূতি জানতে চাইছে? হাস্যকর না বিষয়টা? আমার আবার কিসের অনুভূতি পাগলি মেয়ে? সে আসবে তার কাছে, আমার কোনো রকম অনুভূতি নেই। নিমির মুখে অন্ধকার নেমে আসে। রুয়াতের থেকে ভালো কিছু শুনতে চেয়েছিল, কিন্তু এখানে তো রুয়াত এক কথায় কথাটির সমাপ্তি করে দিল। আর কথা বাড়ালো না নিমি। সে খুব ভালো করেই অবগত যে রুয়াত কিছুই বলবে না। অনেক বছর তো একসাথে চলেছে, রুয়াতকে খুব ভালো করেই চেনা আছে তার। রুয়াত আর নিমি হাঁটতে লাগলো। নিমির নন স্টপ বক বক চলছে। এখন আর বিরক্ত লাগে না রুয়াতের। হয়তো এইটাই তাদের শেষ যাত্রা। রুয়াত আর নিমির পথ এখানেই শেষ হয়ে যেতে পারে, কারণ ভবিষ্যতে কে কোথায় থাকবে কারও জানা নেই। নিমি, তুই আমায় ভুলে যাবি না তো? অবাক করা চাহনি নিমির। তার জীবনের সেরা বান্ধবী হচ্ছে রুয়াত, আর সেই রুয়াতকে ভুলে যাবে সে অসম্ভব। কেন এই কথা বলছিস? বেশ আবেগপ্রবণ হয়ে গেল রুয়াত। ভেতরে থাকা চাপা কষ্ট নিমিষেই শেষ করে দিল। পরীক্ষার পর তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকবো জানা নেই, তাই কথাটা বলেছি। নিমি তার চকচকে দাঁত দেখিয়ে হেসে দিল। চাইলেই তুই আমায় তোর বরের 2 নম্বর বউ বানিয়ে নিতে পারিস, আমি একটু মাইন্ড করব না। দরকার নেই। নিমি কথাটা দুষ্টুমি করে বলেছে রুয়াতকে, তাই রুয়াতও সেভাবেই উত্তর দিল। দুজন একসঙ্গে ক্লাসরুমে আসলো। নিমির কিছু নোট লেখা বাকি ছিল, রুয়াতের থেকে লিখবে এখন। ক্লাসরুম বা কলেজ এসব জায়গায় নিমিই একমাত্র তার সাথী। একসাথে না বসতে পারলে তাদের শান্তিই হয় না। নিমির পাশে বসে রুয়াত একটা আলাদা শান্তি অনুভব করে। আশরাফ, পুরো একটা দিন হয়েছে তুমি আওয়াজের প্ল্যান নিয়ে কোনো রকম ইনফরমেশন দাওনি। টাকাটা কি তোমার পায়ের উপর পা তুলে খাওয়ার জন্য দিচ্ছি? কলের মধ্যে গর্জে উঠল ইকরামুল। আশরাফ কি ধোঁকাবাজি করেছে তার সাথে? কাল থেকে মোবাইল বন্ধ করে রেখেছিল। এভাবে চলতে থাকলে ইকরামুলের সব কুকীর্তির কথা বাহিরের মানুষ জেনে যাবে। আয়াজের প্ল্যান মোতাবেক চললে ইকরামুল বর্তমানে যে পর্যায়ে রয়েছে সেটাও ধুলোর সাথে মিশে যাবে। আমতা আমতা করে আশরাফ বলে, স্যার, বিভিন্ন সমস্যার কারণে আমি কোনো কিছুর খবর নিতে পারিনি। আমার বউ অসুস্থ ছিল স্যার। ইকরামুল যেন তেতে ওঠে আশরাফের কথায়। এইদিকে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, তার দোকান সব বন্ধের মুখে, আর আশরাফ বউ নিয়ে আছে। শোন আশরাফ, তোর আওয়াজ স্যার যদি আমার সব কিছু নষ্ট করে দেয়, তাহলে তোর সাথে সাথে তোর বাচ্চা বউকেও আমি ছাড়বো না, মনে রাখিস কথাটা। কল কেটে দেয় ইকরামুল। তার জীবনের এই পরিণতি আসবে ভাবতে পারেনি। শুধুমাত্র বউ আর তার বাচ্চার জন্য বেঁচে আছে, নাহলে কবে মৃত্যুটাকে নিজ ইচ্ছায় বরণ করে নিত। আয়াজকে বলাও যাবে না, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। সব বিপদে আয়াজ সম্পূর্ণ সাহায্য করেছে, কখনো ধমক দিয়েও কথা বলেনি। ইকরামুলের হয়ে কাজ করেছে অল্প কয়েকদিনের মাঝেই। খুব বাজে ব্যবহার দেখিয়ে ফেলেছে সে। আর এমন ভোগান্তির কারণ আশরাফ নিজেই, যেন তার আশপাশও মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। শরীরটা নিথর হয়ে গিয়েছে মনে হয়। আয়াজের সামনে বসা পাইলট ইনস্টিটিউটের হেড স্যার এবছর বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিতে এসেছে। আয়াজও হাসি মুখে দাওয়াত গ্রহণ করলো। কখনো স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে যায়নি। অনেক মানুষদের ফিরিয়ে দিয়েছে, বেশিরভাগ পলিটিক্যাল মিটিং বা সভায় যোগ দেয় সে। কিন্তু যেহেতু এই কলেজে রুয়াত পড়ে, তাই আর মানা করতে পারেনি। আয়াজের পেছনে থাকা শাহিদ অবাক হয়ে আছে, কারণ আয়াজ কখনোই কোনো স্কুল কলেজের প্রোগ্রামে যাননি। প্রত্যেকবার ফিরিয়ে দিয়েছে অনেককে, কিন্তু আজ এভাবে রাজি হয়ে যাবে তার কল্পনাতেও আসেনি। পাইলট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বেশ খুশি হয়েছেন যে আয়াজ তার প্রস্তাব গ্রহণ করেছে বলে।
এমন একজন সুনামধন্য লোক তার কলেজে আসবে এ নিয়েই বেশ খুশি তিনি। আয়াজের সাথে কথা বলার পর স্থান ত্যাগ করেন তিনি। আয়াজ একটু আরাম আয়েশ করে মাথাটা তার চেয়ারে হেলিয়ে দেয়, হাতগুলো চুলে বুলিয়ে দেয়। শাহিদ বেশ আগ্রহ নিয়ে বলে, স্যার আপনি তো কখনো স্কুল বা কলেজের প্রোগ্রামে যাননি, আজ হঠাৎ রাজি হয়ে গেলেন। আর স্যার ওই দিন একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। শাহিদের কথায় হাসি ফুটে ওঠে আয়াজের। যেখানে তার প্রেয়সী রয়েছে সেখানে এসব গুরুত্বপূর্ণ মিটিং নিতান্তই তুচ্ছ তার কাছে। প্রেয়সীর জন্য এসব হাজারটা মিটিং ক্যান্সেল করে দিতে রাজি। তোমার ম্যাডামের কলেজ আর সেখান থেকে দাওয়াত এসেছে, আমি অ্যাকসেপ্ট করব না বলো? তোমাদের ম্যাডামের কাছে যেখানে আমার জীবনটাই তুচ্ছ, সেখানে আমার মিটিং। যাই হোক, মিটিংয়ের টাইম পরিবর্তন করে দিও, আমি সময় জানিয়ে দেব। মাথা নাড়ায় শাহিদ। স্যার আজ যাবেন ম্যাডামের কলেজে? একবার ঘড়ির দিকে তাকায়, এখনো ছুটি হতে বহুত সময়। আজ যেতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে। কাল অনেক জ্বালিয়েছে রুয়াতকে, আজ একটু রেস্ট করুক সে। কিন্তু রুয়াতের সব খবর প্রতিনিয়ত নিচ্ছে। না, তুমি যাও, বাইরে থেকে কিছু খেয়ে এসো। মাঝে মধ্যে তো নাস্তা না করেই চলে আসো। আর আমার পিছনে সব সময় এভাবে দাঁড়িয়ে থাকা লাগবে না, তুমি আমার পাশে দাঁড়াবে, পেছনে না। শাহিদ হেসে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। যথেষ্ট কেয়ার করে আয়াজ তাকে। আয়াজ মোবাইল বের করে রুয়াত আর তার এঙ্গেজমেন্টের ছবি দেখছে। আরহাম ছবিগুলো সুন্দর করে তোলেনি, তাও এগুলোই দেখছে। সবগুলো ছবিতেই রুয়াত মাথা নিচু করে রেখেছে। আয়াজ ছবিগুলো দেখছে আর হাসছে। প্রেয়সীকে দেখলেই অদ্ভুত এক শান্তি লাগে তার। মায়া চৌধুরী কল দিয়েছে আয়াজকে। এ সময় মায়ের কল আসাতে কিছুটা অবাক হয় সে। তার মা কখনো তাকে এই সময় কল দেয়নি। আর মায়া চৌধুরী খুব ভালো করেই জানে যে আয়াজ এই সময় অনেক ব্যস্ত থাকে। বেশ চিন্তা ভাবনা করে কলটা রিসিভ করে সে। হ্যাঁ মা, বলো। ওপাশ থেকে মায়া চৌধুরী বলে উঠল, বাবা এখনই বাসায় আসতে পারবি? মায়ের এরূপ কথায় চমকালো সে। কী কারণে হঠাৎ তার মা কল দিয়েছে বাসায় যাওয়ার জন্য? কেন? বিরাট সুখবর আছে, আমরা সবাই মজুমদার বাড়িতে যাচ্ছি, তুইও আয়। সুখবর, তাও আবার বিরাট? খানিকটা সময় লাগলো বুঝতে। সবাই মজুমদার বাড়িতে যাচ্ছে, কিন্তু কেন? কি সুখবর বলো? আমি এখন বাসায় যেতে পারবো না, আমার কাজ আছে। আচ্ছা তাহলে আরহাম তোকে বলবে, আমার দেরি হচ্ছে, আমি রাখছি। মায়া চৌধুরী কল কেটে দিয়েছে। সময় করে পরে আরহামের থেকে জেনে নেবে সে। এখন কোথাও যাওয়া যাবে না, কিছুক্ষণ পর জেলা প্রশাসক আসবে এখানে। তাই সে রাজি হলো না মজুমদার বাড়িতে যেতে। কলেজ থেকে এসে রুয়াত দেখে বাসায় বেশ জমকালো পরিবেশ সৃষ্টি হয়েছে। চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে। প্রায় এক প্রকার আশ্চর্য সে। হঠাৎ চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে, কিছুই বুঝলো না সে। জাফরি রুয়াতকে দেখেই দৌড়ে আসে। বাচ্চাটিকে কোলে না এসে রুয়াতকে ঝাপট দিয়ে ধরে রেখেছে। ইনিমা আর জাফরি আসলে বাড়িটার যেন প্রাণ ফিরে আসে। মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরীর সাথে রুয়াত দেখা করে আসে। জাফরিকে কোলে নিয়ে ওপরে আসে সে। ইনিমা তার রুমে শুয়ে আছে, মুখটা শুকনো শুকনো লাগছে ইনিমার। রুয়াত ইনিমার পাশে বসে, কারো উপস্থিতি টের পেয়ে চোখ খোলে। রুয়াত হেসে বলে, কেমন আছো আপু? ভালো আছি, তুই কেমন আছিস? স্মিত হাসে রুয়াত। আমিও ভালো আছি, আগে জানলাম না কেন তোমরা আসবে। ইনিমা তার খোলা চুল খোপায় বাঁধে। তুই আবারও মিম হবি? ডাক্তার দেখিয়ে সোজা এখানে এসেছি, আসার পর মা বাবা জেনেছে। চোখ ঝলমলে হয়ে উঠল রুয়াতের। আবারও মিম হবে মানে জাফরির নতুন কোনো ভাই বা বোন আসতে চলেছে? আবেগে আপ্লুত হয়ে পড়ে সে। ইনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। ইনিমাও অনেক খুশি। আজ মজুমদার বাড়িতে উৎসবের মতো হয়ে উঠেছে এই কারণে। বোনের সাথে কিছুক্ষণ কথা বলে সে ফ্রেশ হতে চলে যায়। সন্ধ্যায় সবাই বসে আড্ডা দিচ্ছে। রুয়াতও এসে বসেছে এখানে। আজ একটুও পড়তে মন চাচ্ছে না। শত চেষ্টা করার পরও পড়ায় মন বসেনি। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আরহাম আসে বাসায়। সেও আড্ডায় সামিল হয়েছে। রুয়াতের ফুপি, ফুপাতো ভাই, আবিদ, তুলি সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে। যেন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ফজলুল চৌধুরী আজও বেশ হাসাচ্ছে সবাইকে। এই মানুষটা থাকলে আর কিছু লাগবে না। রুয়াত চুপটি করে বসে সবার কথা শুনছে। মায়া চৌধুরী রুয়াতের হাত মুঠোয় পুড়ে বসেছে। আয়াজ আরহামের কাছে কল দেয়। বিকেলে আয়াজকে সুখবর দেয়, ভিডিও কল দিয়েছে। যাক,
এই সুযোগে আয়াসকে একটু জ্বালাতে পারবে, কারণ সে আজ এখানে নেই। রুয়াতকে দেখিয়ে আয়াসকে জ্বালাবে, কিন্তু সবার মাঝে কল ধরাও দুষ্কর। আস্তে করে উঠে রুয়াতের পাশে গিয়ে বসেছে। তখনই কলটা রিসিভ করে। রুয়াত একবার আরহামের দিকে তাকিয়ে আবারও কথায় মনোযোগ দিয়েছে। কল রিসিভ করার পর ভ্রু কুচকে চেয়ে আছে আয়াস। দাঁত দেখিয়ে ভেটকি মাছের মতো হাসছে আরহাম। আয়াসের কাছে এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না। তুমি ওর পাশে বসেছো কেন? আরহাম আগেই সাউন্ড কমিয়ে দিয়েছে, যার কারণে কথা শুনতে হলে কানের কাছে মোবাইলটা নিতে হয়, আর সেই পদ্ধতি অবলম্বন করছে আরহাম। ভাইয়ের এমন কথা শুনে মিটিমিটি করে হাসছে। খুব জ্বলছে তার আদরের ভাইটার। ও আমার শালিকা, আমি ওর পাশে বসতেই পারি। তুমিও এখনো ওর স্বামী হয়ে যাওনি যে তোমার কথা আমার শুনতে হবে। ফিসফিস করে আরহাম কথাটা বলে। সবার গলার আওয়াজে কথাটি কারোরই কান পর্যন্ত পৌঁছালো না, এমনকি পাশে থাকা রুইয়াতও শুনল না কথাটি। হতে কতক্ষণ বলো, তুমি একটু দূরে গিয়ে বসো। আরহাম আরও চেপে বসে রুইয়াতের দিকে। শুধুমাত্র ভাইকে জ্বালাতে এমন করছে। আর আয়াজ এত বোকা না যে এসব বিষয়ে রাগ করবে। সে ভালো করেই বুঝেছে আরহাম ইচ্ছে করে এমন করছে। তোর কথা শুনতে বাধ্য নই আমি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। ক্যামেরা রুয়াতের দিকে, তাই তার প্রেয়সীকে ঠিক মতো দেখা যাচ্ছে। রুয়াতের মাথায় কাপড় নেই, মাত্রই সরে গিয়েছে তা। ভাইয়া, ফোনটা তোমার শালিকার কানে দাও তো, একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আরহাম রুয়াতের কানে ফোন ধরিয়ে দিল। রুয়াতকে আস্তে করে বলল আয়াস কথা বলবে। ফোনটা রুয়াতের কানে ধরার পর গম্ভীর কণ্ঠে আয়াস বলে উঠল, মাথার কাপড় সরে যায় কেন তোমার? ঠিক করে মাথায় কাপড় দিয়ে বসো। আয়াসের কথা শোনার পর রুয়াত আরহামের দিকে তাকায়। আরহাম দুদিকে মাথা নাড়ল, এর মানে সে কিছুই শোনেনি। তৎক্ষণাৎ মোবাইলটা আরহামের কাছে দিয়ে মাথায় কাপড় দিয়ে বসে। আড্ডা ছেড়ে উঠে চলে যায়। কখন যে মাথার কাপড় সরে গিয়েছে খেয়াল নেই। তুলি একবার খেয়াল করেছে রুয়াতকে, কিন্তু তার ছোট্ট মাথায় এত বড় বড় জিনিস ঢুকবে না দেখে আবারও আড্ডায় মন দিয়েছে। আরহাম আয়াজের সাথে কথা বলার জন্য বাসার বাহিরে চলে আসে। তুই কি এমন বলেছিস যে রুয়াত একদম উঠে চলে গেল? আয়াজ তো ভালো কথাই বলেছে, কিন্তু রুয়াত সবার মাঝ থেকে উঠে গেল কেন শুধুমাত্র আয়াজের এই কথায়? তেমন কিছু বলিনি। আজকে এই বাসায় আসবে নাকি ওখানেই থাকবে? বেশ একটা ভাবসাব নিয়ে আরহাম বলল, বউকে রেখে আসবো নাকি? মা বাবা চলে যাবে একটু পর। ভাইয়ের সাথে কথা বললেও আয়াজের সম্পূর্ণ দৃষ্টি ল্যাপটপের দিকে। এক হাতে মোবাইলটা কানে ধরে রেখেছে। বউকে নিয়ে একদিন বেড়াতে এসো। আরহাম হাসলো। বউয়ের জায়গায় শালিকা হবে, ঘুরিয়ে পেঁচিয়ে বললেও বুঝে ফেলেছে। আয়াসের ভাই একটু চালাক, না হলে হয় নাকি? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সোজা সবটা বল যে তোমার শালিকাকে নিয়ে একদিন বেড়াতে এসো। হয়েছে, বেশি বকবক করছো, রাখছি আমি। কলটা কেটে দিল আয়াস। আরহাম হতভম্ব হয়ে চেয়ে আছে শুধু। সে তো ভালো কথাই বলেছিল, ভেবেছিল ভাইটা খুশি হবে, কিন্তু তা না, উল্টো কি সব বলে কলটা কেটে দিল। আরহাম যা বুঝলো আজকাল ভালো মানুষের দাম নেই। আয়াস এভাবে না বললেও পারতো। আরহাম আর বেশিক্ষণ বাসার বাহিরে কাটালো না, বাসায় চলে আসলো। ইনিমা যদি জানে আরহাম বাসার বাহিরে দাঁড়িয়ে আছে, তাহলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। বারান্দায় একা বসে আছে রুয়াত, হাতে একটা খাতা, নোটগুলো মুখস্থ করছে। কিছুক্ষণ আগেই মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী চলে গিয়েছেন। রুয়াত তাদের সাথে দেখা করে এসেই এখন পড়তে বসেছে। প্রায় 10টা বাজতে চলল। রুমে বসে ভালো লাগছিল না বলে বারান্দায় এসে বসেছে। এখান থেকে সে জায়গাটা একদম স্পষ্ট, যেখানে আয়াজ দুবার দেখা করেছে তার সাথে। আনমনে হেসে ওঠে রুয়াত। মানুষটার প্রতি তার খুব অভিযোগ ছিল, যা কারো কাছে প্রকাশ করেনি, আর আজ সেই মানুষটার স্মৃতি জড়িয়ে হাসছে। আয়াজের প্রত্যেকটা কথা যেন রুয়াতের শিরা উপশিরা কাঁপিয়ে তোলে। সে আয়াজের সামনে নিজের সব অনুভূতি লুকিয়ে রাখলেও একাকী থাকলে বসে বসে সেই মুহূর্তগুলো স্মৃতিচারণ করে। আয়াজের প্রথম স্পর্শের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। মোবাইলে মেসেজের আওয়াজে ধ্যান ভাঙে তার। আয়াজের নাম্বার থেকে মেসেজ এসেছে। সরি প্রেয়সী লেখাটা দেখে অবাক হয়। পরক্ষণে মনে পড়ে তখন সে যে উঠে চলে এসেছিল, কথাটি মনে হয় আরহাম বলেছে। মুখে অজান্তেই হাসি ফুটে উঠল রুয়াতের। আজ রুয়াতের কলেজে বিদায় অনুষ্ঠান। 2 দিন ধরে আয়াজের সাথে কোনো রকম কথা হয়নি।
এই দুদিন আয়াজের পাগলামো, কথায় কথায় প্রেয়সী বলা, মুগ্ধতা ভরিয়ে বলা প্রেম বাক্য সব কিছুই রুয়াতকে প্রায় পাগল করে দিয়েছে। আয়াজের শূন্যতা যেন রুয়াতের ভালোবাসাকে তীব্র করে দিয়েছে। ভেবেছিল আয়াজকে কল দেবে, কিন্তু কী সব ভেবে আর দেওয়াই হয়নি। প্রতিটি সময়ে আয়াজকে মনে পড়েছে তার। জাফরি যখন কথা বলতো আয়াজের সাথে, তখন রুয়াতও বসে থাকতো। অনেক ব্যস্ততায় দিন কাটছে আয়াজের। জাফরির সাথেও বেশিক্ষণ কথা বলেনি। টানা 2 দিন পর আজ আবারও আয়াজের সাথে দেখা হবেই রুয়াতের। নিমি আসবে রুয়াতের বাসায়। দুজন একসাথে রেডি হয়ে তারপর কলেজে যাবে এখান থেকে। তাদের সবার ড্রেস কোড ছিল কালো। সেই মোতাবেক নিমি ঠিক করলো সে আর রুয়াত একই রকমের শাড়ি পরবে, ড্রেসও পরতে পারবে। কিন্তু নিমি চাচ্ছিল তারা দুজন একই রকমের শাড়ি পরুক, তাই রুয়াত আর মানা করতে পারল না। শাড়ি পরার অভ্যাস আছে তার, বেশ কয়েকবার ইনিমা আর মেহেরুবা পরিয়েছে তাকে। নিমি খুব তাড়াতাড়ি চলে আসলো রুয়াতের বাসায়, কারণ যথাসময়ে আজ কলেজে উপস্থিত থাকতে হবে সবার। মেহেরুবা দুজনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন, আর ইনিমা সাজিয়ে দিল। বেশ সুন্দর লাগছে তাদেরকে। রেডি হওয়া শেষ করে তারা রওনা হলো কলেজের উদ্দেশ্যে। আজ যেন কলেজকে নতুন রূপ দেওয়া হলো, সব কিছুই বদলে ফেলা হয়েছে। রুয়াত আর নিমি তারা ভালো একটা জায়গা দেখে বসে পড়ল। প্রায় 1 ঘন্টা বাদে আয়াজের আগমন ঘটে। কলেজের সব স্যার ম্যামরা মিলে বরণ করলো আয়াজকে। রুয়াত উদ্গ্রীব হয়ে আছে আয়াজকে দেখার জন্য, অস্থির হয়ে উঠেছে সে। অনেক সময় পর আয়াজ স্টেজে আসলো। তার পেছনে অনেক ছেলে, আরও বেশ কিছু নেতাও এসেছে সাথে। রুয়াত শুধু শাহিদকে ছাড়া আর কাউকেই চিনতে পারল না। যে যার মতো ব্যস্ত হয়ে আছে। কতগুলো মেয়ে স্টেজে আয়াজের পাশে দাঁড়িয়ে আছে, যারা উপস্থাপনা করবে পুরো অনুষ্ঠান। কিন্তু এদেরকে রুয়াতের একদম সহ্য হচ্ছে না। নিমির হাত ধরে চেপে বসে রইল। নিমি অনেকক্ষণ যাবৎ দেখছে রুয়াত কেমন যেন একটা ব্যবহার করছে। রুয়া, তুই এমন করছিস কেন? স্বাভাবিক অবস্থানে ফিরে আসে রুয়াত। নিমির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কই না তো। কথাটি বিশ্বাস হলো না নিমির। রুয়াত আসল কথা বলেনি তাকে। তুই আমায় সত্যিটা বলিসনি কিন্তু। ঘাবড়ে গেল রুয়াত। নিমির পাল্লায় পড়ে সত্যিটা বলেই ফেলল। হাঁ হয়ে আছে নিমি, তার কান যেন জ্বলছে। আদেও কি কথাটা সত্যি শুনেছে সে? নিমি একবার রুয়াতের কপাল চেক করে, না, ঠান্ডা আছে। নিমির এরূপ আচরণে বিরক্ত প্রায় রুয়াত। আশ্চর্য, এমন করছিস কেন তুই? ঠোঁট চেপে হাসি বন্ধ করলো। বান্ধবী প্রেমে পড়েছে, তাও আবার রুয়াত। না, এমনি একটু হাসি এসেছে। আসলে সরাসরি কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রুয়াত চুপ হয়ে বসে আছে, দৃষ্টি নিচের দিকে। নিজের কাজে নিজের এখন লজ্জা লাগছে। সে আসলে কি ভালোবাসে? মাথা একদম ধরে গিয়েছে তার এটা ভাবতে ভাবতে। সব কথা শোনার পর তোর আসলে কি মনে হচ্ছে? নিমি তার গলাটা একটু পরিষ্কার করলো। এ কেমন মেয়ে, ভালোবাসার পর বুঝতে পারছে না যে সে আসলেই ভালোবাসে কিনা। আমার মনে হচ্ছে তুই ওই যে স্টেজে বসে থাকা লোকটাকে ভালোবাসিস। রুয়া চকিত নজরে তাকালো আয়াজের দিকে। এতদিন আয়াজ পাগলাম করেছে, এখন সেও কি সামিল হবে? নিজের মনকে বিশ্বাস করতে পারছে না রুয়াত। 2 দিন আয়াজ তার কোনো রকম খোঁজ নেয়নি, আর এই 2 দিনের মধ্যেই ভালোবেসে ফেলবে? নাকি আয়াজের জন্য জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অনুভূতিগুলো বিশাল সমুদ্রের ন্যায় হয়ে গিয়েছে? বিন্দু বিন্দু ঘাম এসে জমা হলো রুয়াতের কপালে। ভেতরে সব কিছুতে যেন উত্তাল জ্বর বইছে। আচ্ছা, উনি 2 দিন আমার কোনো খোঁজ খবর বা কল মেসেজ কিছু দেয়নি। আমি সারাক্ষণ শুধু ভাবতাম উনি আমায় কল দিবে, কিন্তু বরাবরই ফল শূন্য এসেছে। অস্থির হয়ে থাকতাম আমি তার জন্য। এর মানে কি আমি তাকে ভালোবাসি? 2 দিনে কি সত্যিই ভালোবাসা যায়? আমি কেন মানতে পারছি না? নিমি হতাশ চোখে তাকালো রুয়াতের দিকে। নতুন নতুন ভালোবাসলে যা হয় আর কি। তুই তাকে আগে থেকে ভালোবাসিস, হয়তো সেভাবে উপলব্ধি করতে পারিসনি। তোর মনে তার জন্য নতুন নতুন অনুভূতি জন্মেছিল, কিন্তু তুই তখন বুঝিসনি। এই যে সে তোর কোনো খোঁজ খবর নিল না, তুই অস্থির হয়ে উঠেছিস তার সাথে কথা বলার জন্য। এর মানে কি দাঁড়ায়? তুই সত্যি সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছিস।
ওনার অনুপস্থিতিতে ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছিস। রুয়াদ ক্ষান্ত মনে শান্ত হলো না, অস্থিরতা বেড়েই চলেছে। তুই শুধু বল আমার কেন মেনে নিতে কষ্ট হচ্ছে, ভালোবাসলেই কি এমন হয়? নিমি রুয়াতের মাথায় হাত দিয়ে বলে, শোন, তুই লাজুক চুপচাপ একটা মেয়ে, অন্য কারোর ক্ষেত্রে কি হয় আসলে জানি না। তুই তাকে ভালোবাসিস এটা তো বুঝতে পেরেছিস, কাছ থেকে তাকে চিনতে পারিসনি, সেই কেমন বুঝতে পারিসনি। যখন সে তোর থেকে একটু দূরে সরে গেল তখন তোর ভিতর অস্থিরতা কাজ করলো, আর তুই একটা জিনিস সহজে মেনে নিতে পারিস না, তাই তোর এমন মনে হচ্ছে বোধ হয়। তার সাথে তো তোর বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে তো হারানোর কোনো চিন্তা নেই, আর তুই কথাটা মেনে নিতে পারলেই হলো। আর বিয়ের তো বেশি দেরি নেই, এখন সব কিছু মেনে নিলে তোর জন্যই ভালো হবে। তোর বর্তমান কার্যকলাপে এটাই বোঝায় তুই তাকে ভালোবাসিস। রুয়াদ মাথা নিচু করে বসে আছে। নিমির প্রত্যেকটি কথা তার কানে ভাসছে, বুক ধকধক করছে। যদি ভালোই বাসে তাহলে এমন হবে কেন? সবাই তো চায় বিয়ের আগে তার মন পরিবর্তন হোক, আয়াসকে বুঝুক, ভালোবাসুক। তাহলে আজ কেন এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে? এখন যদি এমন হয় তাহলে ভবিষ্যতে কি হবে? বড় একটা শ্বাস নিল, অতঃপর স্টেজে বসা লোকটির দিকে অপলকভাবে তাকিয়ে রুয়াদ হঠাৎ কিভাবে যেন এই বিরক্তিকর লোককে ভালোবেসে ফেলেছে তার জানা নেই। রুয়াতের এহেন চাহনি দেখে নিমি না হেসে পারল না। হুঁশ ফিরে আসে রুয়াতের, চোখ মুখ কুঁচকে তাকায় নিমির দিকে। এবার অহেতুক কারণে হেসে বেড়াচ্ছিস কেন? হাসি বন্ধ হয়ে গেল নিমির। তুই যে ওনার প্রেমে পড়ে পাগল হয়েছিস সেই খেয়াল আছে কি? বিরক্ত হয়ে রুয়াদ বলে, বাদ দে না, আমারটা আমি বুঝবো, আর এসব বিষয় নিয়ে একটা কথা শুনতে চাই না নিমি। চুপ হয়ে রইল নিমি। রুয়াতের কথা মতন আর কথা বাড়াতে চাইল না। দুজনের দৃষ্টি সামনের দিকে। অনুষ্ঠান উপস্থাপনা করলো সেই মেয়েগুলো। এক পর্যায়ে আয়াসকে বলা হলো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে। আয়াস অনেক কথা বলল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। কলেজের অনেক স্যার মিলে আয়াসকে কিছু উপহার দেয়, হাসি মুখে গ্রহণ করে সব কিছু। আজ আয়াস তার সাথে বডিগার্ডও এনেছে সাথে করে। এত মানুষের ভিড়ে থাকবে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। ইকরামুলকেও বলা হয়েছে। আজ অনেক নেতারাই এখানে উপস্থিত হয়েছে। সবার সাথে আয়াসের ভালো সম্পর্ক থাকলেও বরাবরের মতোই ইকরামুল আর আয়াসের সম্পর্কের কোনো রকম উন্নতি নেই। পাশাপাশি বসে আছে দুজন। ইকরামুল সবার সামনে আয়াসকে ছোট করেছে আজ। সে অনেক আগেই এখানে এসেছিল। এখন এমপির আগমন ঘটে বা স্টেজে ওঠে তখন ইকরামুল তার জায়গায় বসেছিল। আয়াস স্টেজে ওঠার সময় সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছে, কিন্তু ইকরামুল বসেছিল, যা সবার কাছেই দৃষ্টিকটু লেগেছে। সবাই আয়াসের সাথে কথা বলার জন্য প্রায় অধীর আগ্রহে বসেছিল। আর সেখানে পাশে একজন এমপি বসে থাকার পরও কোনো হেলদোল নেই ইকরামুলের। আয়াস সেসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে, তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। এত মানুষের ভিড়ে বোঝার উপায় নেই যে আয়াস কার দিকে তাকিয়ে আছে। প্রেয়সীর যেন আজ নতুন রূপের সূচনা হয়েছে, মায়াময়ী রূপ জন্মেছে। অধর প্রসারিত হলো আয়াসের। শুধুমাত্র নিজের পেশার কাছে হেরে গিয়ে আজ রুয়াতের পাশে বসার সুযোগটুকু হলো না। মানুষ তাকে নিয়ে নানান কথা রটাবে, চরিত্রহীন ভাববে তাকে। দুদিন রুয়াতের সাথে কথা বলতে না পেরে তার হৃদয়টুকু আবারও অশান্ত হয়ে উঠেছে। নজর সরিয়ে আয়াজ অনুষ্ঠানে মনোযোগ দিল। শাহিদ এগিয়ে এসে আয়াজের কানে বলে, স্যার, ইকরামুল কার সাথে কথা বলার জন্য উঠে গিয়েছেন, ও আজ আপনাকে অসম্মান করেছে, এবারও চুপ করে থাকবেন স্যার। ইকরামুলের ব্যবহারের কথা স্মরণ করতেই চোয়াল শক্ত হয়ে এলো আয়াজের। শুধুমাত্র এটা একটা অনুষ্ঠান দেখে কোনো রকম সিন ক্রিয়েট না করে মানবতার খাতিরে বসে আছে। যদি আয়াজ সেই রকম কিছু করত তাহলে যুদ্ধের ময়দান বেঁধে যেত এখানে। শাহেদ, শান্ত থাকো, এভাবে হুটহাট মাথা গরম করলে চলবে না। ওর করা প্রত্যেকটা অপমানের হিসেব তুলব। শাহিদের শরীর রাগে রীতিমতো যেন ফেটে যাওয়ার উপক্রম। কোনো মতেই সে আয়াজের অসম্মান হোক সেটা চায় না। শাহিদ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আয়াজের পিছন বরাবর। ইকরামুল এখানে নেই, কেউ কল দিয়েছে তাই কথা বলার জন্য উঠে গিয়েছে।
এই ফাঁকে আয়াজ একজনকে বলে দিয়েছে ইকরামুলের যত দোকান আছে সবগুলো যেন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। বেশ কিছু প্রমাণ তার হাতে এসেছে, শুধু অনুষ্ঠান শেষ হবার পালা। এরপর আয়াজ বুঝিয়ে দেবে ইকরামুলের জায়গা আসলে ঠিক কোথায় হওয়া দরকার। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সবার মন্তব্য শেষ হয়ে গিয়েছে। আধ ঘন্টা পর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এর মাঝ থেকে ইকরামুল আগেই বিদায় নেয়। তার সব দোকান বন্ধ হয়ে গিয়েছে শুনেই মাথা ঠিক ছিল না। আশেপাশের দোকানের মালিকেরা খবর দিয়েছে পুলিশ এসে নাকি দোকানগুলো বন্ধ করে দিয়েছে। এমন খবর শুনে ইকরামুল চলে যায়। অনুষ্ঠান শেষে যে যার মতো বাসায় চলে যায়। রুইয়াত মিমিকে আটকে রেখেছে শুধু আয়াজের সাথে কথা বলার জন্য, কিন্তু এত ছেলেরা তাকে ঘিরে আছে যার কারণে সাহস পাচ্ছে না। একসময় মিমি চলে যায়, ওর ভাইয়া কল দিয়েছিল। অনেকক্ষণ যাবৎ আয়াজ দূর থেকে খেয়াল করছে রুইয়াত ঠায় দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে, যেখানে মানুষের সমাগম খুবই কম। প্রায় বেশিরভাগ মেয়েরা চলে গিয়েছে, আরও কিছু কিছু রয়েছে যারা কেউ কেউ ছবি তুলছে, এক জায়গায় বসে কথা বলছে, কিন্তু রুইয়াতের সাথে কেউ নেই। আর না রুইয়াত বসে কারোর জন্য অপেক্ষা করছে। এই জায়গা বর্তমানে তার প্রেয়সীর জন্য নিরাপদ নয়। আয়াজ হেড স্যারের লাইব্রেরি থেকে রুইয়াতকে দেখেই যাচ্ছে। শাহিদকে ডাক দিয়ে বলল, তোমার ম্যাডামকে বলো বাসায় চলে যেতে। আয়াজের কথা মতো শাহিদ রুইয়াদের কাছে গেল। শাহিদকে আসতে দেখে রুইয়াত অবাক হয়। হঠাৎ আয়াজের সাথে লোক কেন রুইয়াতের দিকে আসছে? শাহিদ ভদ্রতা বজায় রেখে প্রথমে রুইয়াতকে সালাম দিল। স্যার আপনাকে বলেছে বাসায় চলে যেতে। জিহব্বা দ্বারা অধর ভেজালো মেয়েটা, যার জন্য বসে অপেক্ষা করছে সে এখন বলছে বাসায় চলে যেতে। আপনার স্যারের কাজ শেষ হবে কখন? তিনি কখন বাসায় যাবেন? শাহিদ সৌজন্যবোধক হাসি দিয়ে বলল, ম্যাডাম স্যারের কাজ শেষ হতে সময় লাগবে। এখানের কাজ শেষ হলে আবার অন্য কোথাও যাবেন। স্যার আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ম্যাডাম। ও। তৎক্ষণাৎ কল আসে শাহিদের মোবাইলে। পকেট থেকে মোবাইল বের করে দেখে আয়াজ কল দিয়েছে। তড়িঘড়ি করে কল রিসিভ করে শাহিদ। রিসিভ করতেই আয়াজের কণ্ঠস্বর ভেসে ওঠে, তোমার ম্যাডামকে রিকশায় তুলে দিয়ে এখানে আসো। জি স্যার। কল কেটে দেওয়ার পর শাহিদ মোবাইল আবারও পকেটে ঢোকাতে ঢোকাতে বলে, ম্যাডাম স্যার বলেছে আপনাকে রিকশায় তুলে দিতে, এরপর আমায় যেতে হবে স্যারের কাছে। চলুন ম্যাডাম আপনাকে রিকশায় তুলে দিয়ে আসি। চারপাশে তাকালো রুইয়াত। কিছু ছেলে মেয়েরাও চলে গিয়েছে যারা এতক্ষণ এখানে ছিল। কোনো মেয়েরাই নেই, যা আছে সব ছেলেরা যারা আয়াজের কাছে। রুইয়াত আর থাকতে চাচ্ছে না এখানে। ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনার আসার দরকার নেই। না না ম্যাডাম চলুন আমি দিয়ে আসি আপনাকে। রুইয়াত আর মানা করলো না। শাহিদ রুইয়াতকে রিকশায় তুলে দেয়। বাসায় চলে আসে সে। আজও সেই মানুষটার সাথে কথা হলো না, ভালো লাগছে না তার। বাসায় এসে দেখে জাফরি দৌড় দিচ্ছে একা একা। রুইয়াতকে দেখেই স্থির হয়ে দাঁড়ায়, কিন্তু সে কি শান্তশিষ্ট মেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে? রুইয়াতকে দেখেই একদম দৌড়ে ঝাঁপিয়ে পড়ে তার কোলে। শাড়ি উল্টোপাল্টা হয়ে গেল তার। একটু একটু গলার স্বর কঠিন করে বলল, জাফরি তুমি বড় হয়েছো না, আর এভাবে দৌড়ে আসবে না কারো কোলে। কেউ বাইরে থেকে আসলে তার শরীরে ময়লা থাকে, সে ফ্রেশ হওয়ার পর তারপর তুমি তার কোলে উঠবে, ঠিক আছে? ছোট অবুঝ মেয়েটা মাথা নাড়ালো তার মিমমিমের কথায়। রুইয়াতের কণ্ঠস্বর শুনে ইনিমা তার রুম থেকে বেরিয়ে আসে। দিনকে দিন তার শরীরও একদম দুর্বল হয়ে যাচ্ছে, তাই বেশি একটা রুম থেকে বের হয় না সে। ইনিমা হেসে বলে, আমার মেয়ে হলেও মিম্মির মেয়ের মতো নম্র ভদ্র হয়েছে। রুইয়াত মৃদু হাসলো বোনের কথায়। জাফরিকে কোল থেকে নামিয়ে ওপরে চলে যায়। দীর্ঘ কয়েক ঘন্টা শাড়ি পরে প্রায় অধৈর্য হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে একটা কমফোর্ট ড্রেস পরে নেয়। সারাদিনের ক্লান্তিতে একসময় ঘুম এসে পড়ে রুইয়াতের। আজ যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। ইকরামুলের দোকানের সামনে মেয়র আরও অন্যান্য অনেক নেতা এসে ভিড় জমিয়েছে। পুলিশের সাথে ক্রমাগত তর্ক করে যাচ্ছে ইকরামুল। আয়াজকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু সে এখনও এসে উপস্থিত হয়নি। আয়াজ নিজেও জানে সে এখানে না এলে কখনো কেউ সমাধান করতে পারবে না, তাই একটু ভাবসাব নিয়ে নিজের অফিসে বসে আছে। এদিকে ইকরামুলের মাথা প্রায় পাগল হয়ে গিয়েছে। পুলিশ কোনো মতেই তার দোকানগুলো ছাড়ছে না, এমনকি দোকানের ভেতরেও প্রবেশ করতে দিচ্ছে না। এক প্রকার না পেরে আয়াজকে অনুরোধ করে এখানে আসার জন্য। ইকরামুলের অনুরোধের কথা শুনে বিদ্রূপী হাসি দেয়। যে মুভির মজা নেয় সে মুভি কখনো আয়াজের ভালো লাগে না।
গাড়ি, গার্ড আর তার দলের কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখে সবাই প্রায় একদম জোট পাকিয়ে আছে। আয়াজের প্ল্যান মতোই সব এগোচ্ছে। ধীর পায়ে আগায় সেখানে। আয়াজ আগেই পুলিশ প্রশাসকের সাথে বৈঠক করে, সব জানায়, প্রমাণও দেখায়। আর পুলিশ প্রশাসককে বলা হয়েছে যেন আয়াজ সেখানে উপস্থিত হলেই যেন সব ঘটনা মানুষকে জানাবে। তারাও সেরকম কাজ করেছে, কিন্তু কারণের ভিত্তিতে 4 মাস ইকরামুলের দোকান টোটালি বন্ধ রাখার ঘোষণা জানায়। মাথায় হাত দিয়ে বসে আছে ইকরামুল। অনেকেই ইকরামুলকে বুঝিয়েছে, কিন্তু তার মাথা ঠিক নেই। সব কিছুর জন্য মনে মনে আয়াজকে দোষারোপ করছে। সবাই চলে গেল, আয়াজ আর শাহেদ থেকে গেল সেখানে। ইকরামুলের কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে আমি বুঝিয়েছিলাম ইকরামুল, কিন্তু তুমি বোঝোনি। এসব অনৈতিক কাজ করলে চলে বলো? রক্তিম চোখে তাকায় ইকরামুল আয়াজের দিকে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা। পেছনে দাঁড়ানো শাহেদ পৈশাচিক আনন্দ পাচ্ছে। কাঁধ থেকে ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল আয়াজের। সবকিছুর পিছনে আপনি ছিলেন, তাই না? হাসে আয়াজ। তোমার কি আমাকে আজাইরা থাকার মানুষ মনে হয় ইকরামুল? ইকরামুল কটমট করে তাকায় আয়াজের দিকে। যারা আমাকে আজ এমন দুর্দশা পরিস্থিতি এনেছে তাদের কাউকে ছাড় দিব না আমি। আয়াজ হাসতে হাসতে চলে আসলো। এটা তো কিছুই না, আরো কত কাহিনী বাকি আছে। আয়াজ সেখান থেকে চলে আসলো। এখনো তার কাজ শেষ হয়নি, আরো অনেক কাজ বাকি আছে। সে কাজের উদ্দেশ্যে রওনা দিল অন্য জায়গায়। ইকরামুল ফোন করে জানিয়ে দিল যেভাবেই হোক আজ যেন আয়াজ কোনো মতেই বাড়ি ফিরতে দেয়া না হয়। ইকরামুলের দলের লোকেরা তাকে বোঝালো আয়াজের সাথে এখন কিছু করলে তারা ফেঁসে যাবে, কিন্তু প্রতিশোধের তাড়নায় পাগল ইকরামুল। তাদের কথা মানতে রাজি হলো না, আর তারা ইকরামুলের জন্য বাধ্য হয়ে কথাটি মানতে রাজি হলো। সন্ধ্যায় পড়ার টেবিলে বসে পড়েছে রুয়াত। তার রুমেই ইনিমা আর জাফরি মায়া চৌধুরীর সাথে কথা বলছে। হঠাৎ আরহামের কল আসায় মায়া চৌধুরী কল কেটে দেয় ইনিমা। কল রিসিভ করতেই আরহাম ভাঙা গলায় কিছু একটা বলল, যা শুনে রীতিমতো ইনিমার শরীর কাঁপছে। রুয়াতকে ডাক দিল। রুয়াত ইনিমার এমন কাণ্ডে ছুটে এলো বোনের কাছে। ইনিমার গালের দুপাশে হাত রেখে জানতে চাইল কি হয়েছে, কিন্তু সে নিশ্চুপ। অনেকে জিজ্ঞেস করার পর ইনিমা বলল, আয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছে।